স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধুঝিলের সাথে আছে আমি শামীম জাহিদ। 2012 সালে প্রণীত মূল্য সংযোজন কর বা সম্পূরক শুল্ক আইন পুরোপুরি বাস্তবায়িত হবে 1 জুলাই থেকে। একক 15% হারে ভ্যাট আরোপ নিয়ে ব্যবসায়ীরা দ্বিমত ছিলেন সরকারের সাথে। তবে আজ সম্ভবত শেষ পর্যন্ত এটি হতে যাচ্ছে 1 জুলাই থেকে। আজ আমরা আলোচনা করব নতুন মূল্য সংযোজন কর আইন বাস্তবায়ন এবং পর্যালোচনা নিয়ে। এই নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বৃহৎ করদাতা ইউনিটের মূসকের সাবেক কমিশনার মোহাম্মদ আব্দুল কাফি। জনাব কাফি, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? জি, ভালো আছি, ধন্যবাদ। ভালো আছি। আজ আমরা আলোচনা করতে হচ্ছে এবারে বাজারের সবচেয়ে আলোচিত বিষয় নতুন ভ্যাট আইন কার্যকর নিয়ে, যেটা সম্ভবত জুলাই মাসের 1 তারিখ থেকে কার্যকর হচ্ছে এবং এবার বড় দিক হচ্ছে একই রকম ইউনিফর্ম রেট হতে যাচ্ছে এবার, এবং যেটা ব্যবসায়ীদের দীর্ঘদিনের সাথে দ্বিমত ছিল এবং সরকার বিভিন্ন সময় নিয়েছেন, কিন্তু এবার এর বাস্তবায়ন হতে যাচ্ছে। যখন এই কথা বলা হচ্ছে, ব্যবসায়ী দিক থেকে সবসময় বলা হচ্ছে বা সাধারণ যারা বিশ্লেষক তারাও বলছেন যে এই আইন যখন কার্যকর হবে পুরোপুরি, তখন নিত্য পণ্যরা বিভিন্ন পণ্যের দাম আসলে বাড়বে। নিত্য পণ্যের কিছু কিছু ভ্যাটের বাইরে রয়েছে, সেটা ঠিক আছে, কিন্তু ওভারঅল পণ্যমূল্যের দাম বাড়বে। আপনি কি এই মতের সাথে একমত কিনা? এখানে এক কথায় একমত পোষণ করা সম্ভব নয়। আচ্ছা, কারণ এখানে কিছু ব্যতিক্রম আছে। যেমন যে পণ্যগুলোর ট্যারিফ মূল্য ছিল, সেই পণ্যগুলোর ক্ষেত্রে কতগুলো পণ্য আছে সেখানে রেয়াত গ্রহণের সুযোগ নাই। আচ্ছা, অর্থাৎ আগের ধাপে ভ্যাট পেমেন্ট নাই, সেই পণ্যগুলোর দাম বেড়ে যাবে। আর যে পণ্যগুলোর ক্ষেত্রে রেয়াত নেওয়ার সুযোগ আছে, কিন্তু রেয়াত নেওয়ার প্র্যাকটিস হয়তো করেন নেই ট্যারিফ মূল্য থাকার কারণে, সেই পণ্যগুলোতে কিন্তু মূল্য ততটা বাড়বে না। আচ্ছা, তবে সাময়িকভাবে বাড়তে পারে। যেটা গত আলোচনায় আমি বলেছিলাম যে এই চালান চালু করার, চালান ব্যবহারের যে সংস্কৃতি, এই সংস্কৃতিটা তৈরি হতে একটা সময় দরকার হবে। অনেক ব্যবসায়ী এই ট্যারিফ মূল্যের পণ্যগুলো ক্ষেত্রে বা সংকুচিত ভিত্তিমূল্যের যে পণ্যগুলো, সেগুলোর ক্ষেত্রে অনেকেই চালান ব্যবহার করতে অভ্যস্ত হননি, বিকজ এটার প্রয়োজন হয়নি। ফলে এইটা পুনরায় চালু হতে কিন্তু একটা সময় লাগবে। সেই সময়টাতে কিন্তু এই আইটেমগুলোর মূল্য বাড়ার একটা ঝুঁকি আছে। আচ্ছা, আছে। এবারের যেটা বলা হয় যে ভ্যাট আইনে বেশ কিছু পণ্য, বিশেষত কৃষি পণ্য, নিত্য প্রয়োজনীয় পণ্য ভ্যাটের আওতার বাইরে রাখা হয়েছে, যেটা আগেও ছিল, যে নতুন কিছু নয়। এখন বেশ কিছু পণ্যের লিস্ট বাড়ানো হয়েছে, কিন্তু অনেকেই বলছেন যে আসলে এই যেসব লিস্ট এইসব পণ্যে দেওয়া হয়েছে, এটা ঠিক কার্যকর না। আসলে এগুলো খুব সে অর্থে ব্যবহৃত হয় না। যেমন বলা হচ্ছে টিনজাত খাবার বা এই জাতীয় অনেক কিছু যেটা ঢুকানো হয়েছে। কিন্তু মানুষের যেটা মূল যেটা কনসার্ন, যে যদি বলি বিদ্যুতের ট্যারিফের পুরো 15% ফ্যাট হচ্ছে, যেটা আগে ছিল 5% ফ্যাট। তাহলে কিন্তু পণ্যের যদি বিদ্যুতের মূল্য আসলে বৃদ্ধি পায়, তাহলে কিন্তু একজন ব্যবসায়ীর প্রোডাকশন কস্ট বাড়বে, তাহলে কিন্তু আসলে এক অর্থে মূল্য আসলে বেড়ে গেল। এটাকে অফসেট করার কোনো উপায়? হ্যাঁ, এখানে প্রথম যে প্রসঙ্গটা আপনার ছিল, সেটাতে আমরা দেখব যে তালিকার মধ্যে কতগুলো পণ্য আছে, বিশেষ করে প্রথমের দিকে সেই পণ্যগুলোর মানুষ ঠিক নামই জানে না, এবং এটার ব্যবহার খুব একটা নাই। কিন্তু এখানে একটা জিনিস, কিন্তু এটা কিন্তু একটা আইনটা কিন্তু আপনি সাধারণ মানুষের উপর প্রয়োগ হয়, আইনের চর্চাটা কিন্তু সাধারণ মানুষের করার প্রয়োজন হয় না। আইনটার বেসিক জিনিসটা জানতে হয়, যে যেমন প্রাথমিক কৃষি পণ্য, প্রাকৃতিক পণ্য, এগুলোর উপরে ভ্যাট নাই। এটার উপরে যে ভ্যাট নাই, সেই জিনিসটা কিন্তু আইনে না থাকলে কিন্তু সেটা প্রয়োগ করা যাবে না। যদি মনে করেন একটা বৃক্ষ চারা বা যদি একটা নতুন কোনো ফল কেউ একটা নিয়ে আসে, নতুন ধরনের শাকসবজি বাইরে থেকে নিয়ে আসে, থাকা উচিত বছরে যদি একবারও আসে, তাহলে সেই সিদ্ধান্তটা তো কোথাও থাকতে হবে। এক্স্যাক্টলি। সে কারণেই কিন্তু নীতিগত প্রশ্নে, যেহেতু জীবন্ত প্রাণী, পশু পাখি এবং কাঁচা শাক সবজি, এই জিনিসগুলো যেহেতু ভ্যাট প্রয়োগ হবে না, প্রাকৃতিক পণ্যের উপরে হবে না, প্রাথমিক কৃষি পণ্যের উপরে হবে না, সেই জিনিসটা কিন্তু এখানে তফসিলে না থাকলে কিন্তু সেটা এক্সারসাইজ করা যাবে। বুঝতে পেরেছি, যেটা আগে হয়তো এতটা বিস্তারিত ছিল না। আগেও ছিল, এখন এই জিনিসগুলো আগে আরো হয়তো খুঁজলে দেখা যাবে যে বেশি কিছু ছিল। তাহলে কেন এই প্রশ্ন আসছে যে আগে ছিল 300 বা 400-500টি পণ্য, এখন সেটা 1000 পণ্য করা হয়েছে? এটা আমি বলবো এ কারণে, ভ্যাটের বিষয়টা সম্প্রতি, ভ্যাটের কয়েকটা বিষয়, সবগুলো নয়, এত বেশি নাড়া দিয়েছে যে লোকজন বই পুস্তক ঘাটা শুরু করেছে অনেকেই।
ঘাটতে গিয়ে এটা তারা তাদের নজরে আসছে, কিন্তু এটা আগে থেকেই ছিল, একদম আচ্ছা। ভ্যাটের শুরু 91 সাল থেকেই ছিল। এই আইনের বই সবই আমার কাছে আছে। ধন্যবাদ, আমরা নেব ছোট্ট একটি বিরতি। আর আমরা ইয়ার নিচ্ছি বিষয়টা, ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকবো। আচ্ছা বিদ্যুতের বিষয়টা তারপর শুরু করছি আবার আলোচনা। জনাব কাফি, আপনাকে আবারও স্বাগত। আরেকটি প্রশ্ন ছিল, আমরা যে প্রশ্নের আরেকটা অংশ ছিল সেটা হচ্ছে যে বিদ্যুতের মূল্যের কথা বলা হচ্ছিল, যে শুধু হাউস হোল্ড বিদ্যুৎ না, আমি যেমন বাসার আমার যে বিদ্যুতের মূল্য দিব, যেটা আমি ছিলাম আগে 5% আমাকে ভ্যাট দিত, সেটা এখন 15% ভ্যাট দিতে হবে। ডেফিনেটলি এর দাম, আমার খরচ, জীবনযাত্রা খরচ বাড়বে। কিন্তু যিনি ফ্যাক্টরির মালিক, যিনি এই পণ্য তৈরি করছেন, একটি পণ্য তৈরি করছেন, তার বিদ্যুতেও কিন্তু আসলে 5% ভ্যাট থেকে 15% হয়ে গেল। তাহলে এই যে বাড়তি মূল্য, ওটা তিনি পণ্যের উপর দামটাই আসলে বাড়াবেন, তার তো খরচ বেড়ে গেল, ওভারঅল তো আসলে পণ্যের মূল্য বাড়ছে। কনজিউমারের উপরে এটার ইনসিডেন্স হবে। হ্যাঁ, কনজিউমারের উপরে আলটিমেটলি এটা পড়বে। তিনি হয়তো রেয়াত নেবেন, হ্যাঁ, পণ্যের মূল্যটা বাড়লো, আমি ক্রেতা হিসেবে তাকে টাকাটা দিলাম, তার মানে আমার উপরে এটা লোডটা ঠিকই আসছে। কিন্তু এখানে যে বিষয়টা দেখার বিষয় সেটা হচ্ছে গভর্নমেন্ট কিন্তু এই বিষয়টাতে অ্যাওয়্যার। আমরা যতটুকু জানি অলরেডি এনবিআর বিদ্যুৎ বিভাগকে লিখেছে যে তারা এন্ড প্রাইস যেন আগের 5% যোগ করলে যেটা হবে সেই প্রাইসটা যেন রাখে। সেভাবেই কিন্তু বিদ্যুৎ বিভাগে কাজ চলছে। এটা কিভাবে করবে? তাহলে কি বিদ্যুৎ দাম তারা কমিয়ে গেজেট দেবে? নোটিফিকেশন করে বিদ্যুৎ দাম কমিয়ে দেবে? বিদ্যুতের দাম কমাবে না, যে প্রাইসটা নেওয়া হতো প্রাইস প্লাস 5%, জি, 100 টাকা যদি হয় প্রাইস, 100 টাকা প্লাস 5 টাকা, 105 টাকার মধ্যেই 15% থাকবে। হ্যাঁ, তার মানে অর্থাৎ এটা বিদ্যুৎ বিভাগ অ্যাবজর্ব করবে। এটা আশা করা যায় যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যেহেতু, এবং এনবিআর এটা চিঠি অলরেডি লিখেছেন এবং তারা সেটা নিয়ে বলেছেন যে আমরা চিঠি পেয়েছি, আমরা এটা কাজ করছি। আচ্ছা, তো আশা করা যায় যে এখানে একটা, কারণ এটা এমন একটা আইটেম যেটার ইফেক্ট সকল ক্ষেত্রে। এক্স্যাক্টলি সেটাই বলা হচ্ছে। আমি আরেকটা বিষয় আপনার আলোচনা করতে চাচ্ছি, সংকুচিত মূল্যভিত্তি যেটা আগে ছিল, এখন সেটা উঠে যাবে। অর্থাৎ অ্যাক্রস দ্য বোর্ড সকলেই 15% ভ্যাট দিবে পণ্যের বা সেবার বিক্রির উপরে। এক্ষেত্রে কি এনবিআরের দিক থেকে ভ্যাট আদায়ের ক্ষেত্রে, রাজস্ব আদায়ের ক্ষেত্রে কোনো ইতিবাচক প্রভাব পড়বে কিনা? এখানে আদায়ের ক্ষেত্রে তো ইতিবাচক পড়বে, কারণ আদায় তো যেহেতু 15% আদায় হবে, সেহেতু আদায়ে ইতিবাচক প্রভাব পড়বে। কিন্তু যেখানে আপনার যে যারা এটার কনজিউমার, জি, যারা তাদের একটা ইফেক্ট হবে এরকম যে ধরেন কনস্ট্রাকশন ফার্ম। জি, কনস্ট্রাকশন ফার্ম হচ্ছে আমাদের ট্রাঙ্কেটেড বেজের মধ্যে সবচেয়ে বড় আইটেম। নির্মাণ সংস্থা বাংলায় বলা হয়, অ্যাকচুয়ালি এটার মধ্যে নির্মাণ আছে, মেরামত আছে, এবং নানান ধরনের সংযোগও এর মধ্যে আছে। জি, তো এটার আপনার হলো এটার যে ডিউটি রেট, সেটা ট্রাঙ্কেটেড বেস প্রথম 4.5% করা ছিল, পরে 5.5, এবার হচ্ছে 6.5। তো এই যে করা হলো, এটাতে 15% হবে। কিন্তু যারা কনস্ট্রাকশন ফার্মে কাজ করে, খুব একেবারে বাংলাদেশের টপ লেভেলের 2-4 জন ছাড়া বাকিদের কিন্তু অনেক আইটেম বিভিন্নভাবে তারা সংগ্রহ করেন। এই আইটেমগুলোর চালান তারা সহসা জোগাড় করতে পারবেন না। ফলে তারা হয়তো রেয়াত নেওয়ার পরে, সেই 15% নেওয়ার পরেও দেখা যাবে যে 6.5, 6.5 কাভার হচ্ছে না। সেই ক্ষেত্রে কিছু কিন্তু ট্যাক্স ইনসিডেন্স বেড়ে যাবে, নেমে আসবে নিচের দিকে কনস্ট্রাকশন ফার্মের। এটা একটা আইটেম। আরেকটা হলো যেমন ল্যান্ড ডেভেলপার। ল্যান্ড ডেভেলপারকে বলা আছে যে ল্যান্ড ডেভেলপারের ক্ষেত্রে 2.5%, 2.25% দেওয়ার, 3% দেওয়ার কথা। তো এটা তো 15% হয়ে গেলে এখানে তো সরাসরি বেড়ে যাচ্ছে। বিল্ডার্সদের ক্ষেত্রে 3টা স্ল্যাব করা আছে, যে 1.5%, 2.5%, 4.5%। কিন্তু এখানে যদি 15% হয়ে যায়, বিল্ডারদের রেয়াত নেওয়ার সুযোগ আছে। কিন্তু আবার আমি বলবো যে চালানের সংস্কৃতি, এই রেয়াত নেওয়ার পদ্ধতিটা পুরোপুরি ক্রিয়াশীল হতে সময় লাগবে, ফলে এখানেও কিন্তু দাম বাড়বে। ফার্নিচারের ক্ষেত্রে যদি কারখানা থেকে বিক্রি করে 6%, যদি শোরুম থেকে বিক্রি করে 6 দিয়ে এসে, তাহলে 4%। কারখানায় যে 6%-এর যে বিষয়টা, এখানে যদি কাঠের ফার্নিচার হয়, বিশেষ করে কাঠের ফার্নিচারের ক্ষেত্রে, এবং যে অসংখ্য ছোট ছোট জিনিস রংসহ ব্যবহার করা হয়, এগুলো চালান ম্যানেজ করা খুব ডিফিকাল্ট। তাহলে এখানে 6%-এর জায়গায় 15% হলে এখানেও সামান্য কিছু রেয়াত তারা নিতে পারবে। বড় ফার্নিচাররা যারা হাতির, আক্তার এই ধরনের, এরা হয়তো কিছু রেয়াত নিতে পারবে, কিন্তু পুরোটা রেয়াত কিন্তু তারা করতে পারবে না। এখন এই মুহূর্তে বোধহয় 5% ভ্যাট আসবাবপত্রের ক্ষেত্রে, 6+4, দোকানে 4, ফ্যাক্টরিতে 6। আচ্ছা, তারপরে আপনার ধরেন প্রকিউরমেন্ট প্রোভাইডার, যারা যত কেনাকাটা সাপ্লাই যেগুলো হয়, তো এখানে প্রকিউরমেন্ট প্রোভাইডার একটা সিম্পলিফিকেশন হয়েছে।
যে ছোটোখাটো কেনা যেটা 10,000 টাকার নিচে কেনার ক্ষেত্রে বলা আছে যে কোনো এটা দিতে হবে না, টেন্ডার ছাড়া। আগে কিন্তু এনি পারচেজ দিতে হতো, ক্যাশ পারচেজ দিতে হতো, এখন বলা হচ্ছে যে টেন্ডারের ক্ষেত্রে ছাড়া দিতে হবে না। তো এই যে আরেকটা হচ্ছে যেমন প্রকিউরমেন্ট প্রোভাইডের যে উৎস কর্তনের বিষয়, সেইখানে পাবলিক লিমিটেড কোম্পানি এবং সরকারি আধা সরকারি ছাড়া আপনার প্রাইভেট লিমিটেড অথবা যাদের 2 কোটি টাকার ট্রানজ্যাকশন বছরে হতো তাদেরকে উৎস কর্তন করতে হতো প্রকিউরমেন্ট প্রোভাইডারের ক্ষেত্রে। এখন কিন্তু বলা হচ্ছে যে নো, পাবলিক লিমিটেড যদি হয়, সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত হয়, ব্যাংক, বিমা, শিক্ষা প্রতিষ্ঠান, মাধ্যমিক উত্তর তবু তারাই কর্তন করবে। ফলে এখানে কিন্তু একটু আবার সিম্পলিফিকেশন হয়েছে। তো এরকম আছে ট্রান্সপোর্ট কন্ট্রাক্টর, এগুলো প্রত্যেকটার ক্ষেত্রে ইফেক্ট কিছু হবে। ধন্যবাদ। আমরা নিয়ে একটি বিরতি, তারপর আমরা আপনার সাথে আবার কথা বলা শুরু করব। নিচ্ছে একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন, ফিরছি শীঘ্রই। স্বাগত আরেকবার খাতুন মাস্তের মধ্যে ছিল। আজ আলোচনা করছি আমরা নতুন মূল্য সংযোজন আইন নিয়ে, এবং এই নিয়ে কথা বলতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বৃহৎ করদাতা ইউনিট বা ইউনিটের মূসকের সাবেক কমিশনার মোহাম্মদ আব্দুল কাফি। জনাব কাফি, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। আমরা কথা বলছি নতুন ভ্যাট আইন কার্যকরের পরে সাধারণভাবে পণ্যের মূল্যের ক্ষেত্রে কি হতে পারে এইটার পরে। কনস্ট্রাকশন ক্ষেত্রে যেটা আছেন, যারা কনস্ট্রাকশন সংশ্লিষ্ট যারা, তারা বলছেন যে সকল ধরনের কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল দাম বেড়ে যাবে। আমি যদি বলি আপনার ইটের কথা বলি, সেক্ষেত্রে এই নতুন আইন যখন কার্যকর হবে তখন সেখানে কেমন দাম কি আসলে বাড়বে? ইটের ক্ষেত্রে আসলে এখন দেখা যাচ্ছে যে ইটের জন্য আগে একটা বিশেষ ব্যবস্থা ছিল, একটা আলাদা একটা বিধিমালা ছিল। জি। সেই বিধিমালার আওতায় একটা ইট ভাটায় কত ইট হবে সেটা বলা ছিল। সেখানে একটা ছাড় দেওয়া ছিল যে অ্যাকচুয়ালি আমরা জানি যে 15-16 লাখ একটা ইট ভাটায় ইট হয় এক সেকশনে। সেখানে আমাদের কিন্তু ধরা ছিল 10 লক্ষ ধরা ছিল। তার মানে এখানেও কিন্তু এটা করা থাকে, কারণ সিজনের কারণে, বৃষ্টি, নানান কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে, একটা এই জন্য ছাড় দেওয়া ছিল। তাহলে সংখ্যাগত একটা ব্যাপার ওখানে নির্ধারণ করা ছিল, যত ইটই উৎপাদন করুক সে, তাকে 10 লাখ ইটের উপরে ভ্যাট দিতে হতো এক সেকশনে। নাম্বার 1। নাম্বার 2 হলো টেরিফ মূল্য ছিল, প্রতি 1000 ইটের মূল্য ছিল 2000 টাকা। বাজারে কিন্তু 8 থেকে 10,000 টাকা হাজার এখন। তার মানে প্রতি ইটের মূল্য 2 টাকা হিসাবে আপনার ভ্যাট দিতে হতো 30 পয়সা। এখন তো আপনার 10,000 বা 8,000 টাকা যদি হয়, তাহলে সেই মূল্যের উপরেই তাকে দিতে হবে। একদিকে সংখ্যাটা তো বেড়ে যাবে অ্যাকচুয়াল বেসিস হলে, আর একদিকে আপনার ইটের যে মূল্য, বাজার মূল্য, সেই মূল্য কিন্তু অনেক বেশি। সেটার মূল্য উপরে যদি তার খুচরা মূল্য যদি সে নাও দেয়, ফ্যাক্টরি পর্যায়ে মানে ভাটা পর্যায়ে যদি কম ধরা হয়, তাও তো অনেক হবে। অ্যাবসলিউটলি। ফলে এটা কোনো পদ্ধতি কিন্তু এনবিআর বলেনি। আচ্ছা, আমি আরেকটা বিষয় আপনাদের সাহায্য করতে চাচ্ছি যে এবারে যেসব ব্যবসা প্রতিষ্ঠান তার বছরে 36 লক্ষ টাকার বেশি টার্নওভার হয় না, তাদেরকে ভ্যাটের আওতায় আসবে না, অর্থাৎ তাদের দোকান থেকে পণ্যের কেনা বেচার পর কোনো ভ্যাট দিতে হবে না। আমি কোনো ভ্যাট বা টার্নওভার কোনোটাই দিতে, আমি ধরে নিচ্ছি একটা সাবান, যে সাবানটি আমি যদি একটা দোকান থেকে কিনি, আমাদের পাড়ার বা মহল্লা ছোট দোকান থেকে কিনি, যেখানে যার 36 লক্ষ টাকা টার্নওভার 9 বছরে, সেখান থেকে কিনলে 15 টাকার একটা সাবান আমি 15 টাকায় কিনবো। কিন্তু একই সাবান আমি যখন সুপার শপে যাব, তখন কি আমাকে বাড়তি ভ্যাট দিতে হচ্ছে? তখন এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে সাবানে তো আপনার সর্বোচ্চ খুচরা মূল্যটা লেখা থাকে। এক্স্যাক্টলি। এবং এটা ভ্যাটের নির্দেশ হচ্ছে যে এখন মূল্যটা অলওয়েজ ইনক্লুসিভ হবে। ফলে দোকানদার, আপনার মহল্লার দোকানদার যে সাবানটা যে টাকায় বিক্রি করবে, আপনার ওই দোকানেও একই দামে বিক্রি হওয়ার কথা। এখানে প্রফিট রেঞ্জটা ভেরি করতে পারে, কিন্তু মূল্যটা একই রকম হওয়ার কথা। হ্যাঁ, প্রফিট রেঞ্জ হচ্ছে, কিন্তু তাহলে হয়তো পাড়ার দোকানদারকে মূল্য, লিখিত মূল্যের চেয়ে কম মূল্য বিক্রি করতে হবে না, করতে হবে না। সে যদি করতে চায় করতে পারবে। আচ্ছা, সে যদি কারো কাছ থেকে 2-4 পয়সা কম নিতে চায় নিতে পারবে, কিন্তু যেহেতু এন্ড প্রাইস তো প্রিন্টেড, যে ক্ষেত্রে এন্ড প্রাইস প্রিন্টেড, রাইট, সেই ক্ষেত্রে কিন্তু কম বেশ করার সুযোগ নাই। কারণ এখানে বলা হচ্ছে যে ইনক্লুসিভ অফ প্রাইস, মূল্য সহ, মূসক সহ মূল্যটা লেখা থাকবে। তাহলে মেগা স্টোরেও কিন্তু মূসক সহ মূল্যটা লেখা থাকতে হবে, থাকবে। সেই ক্ষেত্রে তারা কিন্তু বাড়াতে পারবে না। তবে যে পণ্যগুলোর এরকম প্রিন্টেড প্রাইস নাই, সেই ক্ষেত্রে কিন্তু মেগা স্টোরের মূল্য কিছু বেশি হতে পারে। আর মেগা শপ থেকে যখন আমি কেনাবেচা করলাম, যে পণ্যের ভ্যাট নয়, যেমন যদি আমি কোনো কৃষি পণ্য কিনে ভ্যাট দিতে হচ্ছে না, অন্য পণ্যের ক্ষেত্রে আমি সাবানের কথা বলছি, সাবানে ভ্যাট দিতে হচ্ছে। এরপরও টোটাল আমার যে বিল হলো, তারপরও কি আমাকে 15% ভ্যাট দিতে হচ্ছে? না, এটা তো ওদের প্রোগ্রামগুলো ওইভাবে করা আছে
যেটা এক্সামটেড সে আইটেমটাতে ও নেবে না। ভ্যাটের লাইনটাতে তারা কিন্তু ডট দিয়ে যাবে, আচ্ছা। সেটাতে আসবে না। আচ্ছা, সেক্ষেত্রে তারা তারা ওইভাবেই যোগ করে যেটাতে ভ্যাট নেই সেটাতে ভ্যাট ইম্পোজ করবে না। ভ্যাট ইম্পোজ করবে না। আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে সেটা হচ্ছে ইম্পোর্ট লেভেলে অ্যাডভান্স ট্যাক্স করা হচ্ছে, যে যেসব প্রোডাক্ট ইম্পোর্ট করা হয়, এই যে বাড়তি অ্যাডভান্স ট্যাক্স যেটা আগে ছিল না, এটাও তো আসলে ব্যবসায়ীর জন্য আইনটা কঠিন হলো, খারাপ হলো। আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত মতামত, এটা আগে কমার্শিয়াল গুডস যারা আনতেন, ফিনিশ গুডস যারা নিয়ে এসে বিক্রি করতেন উইদাউট এনি চেঞ্জ, তারা এটিভি নামে একটা ট্যাক্স ওখানে দিতেন। হ্যাঁ, অ্যাডভান্স স্টেট ভ্যাট বলা হয়। অ্যাকচুয়ালি এটা হলো যেটা পপুলার finished ওয়ার্ড, product, অনেকটা finished product। ফিনিশ প্রোডাক্ট, অনেকটা না ফিনিশ প্রোডাক্ট। আচ্ছা, ফিনিশ প্রোডাক্ট, যেটা কোনো কারখানার উপকরণ বা কাঁচামাল হিসেবে ব্যবহার হবে না, সেরকম পণ্য যারা নিয়ে আসতেন তারা ওখানে আমদানি পর্যায়ের 15% ভ্যাটের পাশাপাশি স্থানীয় পর্যায়ে যে ভ্যাটটা দিতেন নিয়ে আসার পরে, জি, সেটা আগাম ওখানে দিয়ে দিতেন 4%। এটা শুধুমাত্র কমার্শিয়াল গুডসের ক্ষেত্রে ছিল। কমার্শিয়াল গুডস যারা ব্যবসা করেন তাদেরকে এখানে ট্রেস আউট করা খুব ডিফিকাল্ট হয়ে যায়, তাদের কাছ থেকে ভ্যাট আদায় করা খুব ডিফিকাল্ট হয়। এই জন্য ইম্পোর্ট লেভেলে না, সুতরাং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য তাদের অনুরোধেই এটা ইম্পোর্ট লেভেলে আমরা নিয়ে গিয়েছিলাম। এখন করা হচ্ছে কি, এটা থাকছে না। এটা না রেখে সকল ইম্পোর্টারের ক্ষেত্রে, ইনক্লুডিং দ্য র মেটেরিয়ালস ইম্পোর্টার, জি, ব্যক্তিগত ইম্পোর্টার, ব্যক্তিগত পণ্যও যদি কেউ ইম্পোর্ট করে, সব কিছুকেই অ্যাডভান্স ট্যাক্সের আওতায় নিয়ে আসা হয়েছে 3% রেটে, যেটা আগে ছিল 4% এটিভি। এখন এটা অ্যাডভান্স ট্যাক্স 3%। আমি মনে করি এখানে একজন ম্যানুফ্যাকচারার বা ব্যবসায়ীকে কিন্তু ভ্যাটের সিস্টেমে ইনসেনটিভ দেওয়া হয়, ক্যাপিটাল ইনসেনটিভ দেওয়া হয়, তার ওয়ার্কিং ক্যাপিটাল কম লাগে, কারণ রেয়ারটা দিয়ে সে প্রফেশনের ট্যাক্স দিতে পারছে। এই কারণেই ব্যবসায়ীদের জন্য কিন্তু সিস্টেমটা ভালো। কিন্তু যদি অ্যাডভান্স ট্যাক্স নেওয়া হয়, 15% নেওয়ার পরে আবার অ্যাডভান্স ট্যাক্স 3% নেওয়া হয়, তাহলে অনেক ব্যবসায়ী আছে আমি জানি যারা ব্যাংকে লোন নিয়ে ট্যাক্সের টাকাটা পরিশোধ করে, তাহলে এই অ্যাডভান্স ট্যাক্সটাও তার কিন্তু পরিশোধ করতে হলো, তার ওয়ার্কিং ক্যাপিটাল বেশি লাগছে। আর একটা হলো পণ্যটা তার কবে বিক্রি হবে, কবে তিনি রেয়াত নেবেন, সেটা কিন্তু অনির্ধারিত। ফলে আমি মনে করি যে এটার বিজনেসের উপরে ইম্প্যাক্টটা আমি পজিটিভ মনে করছি না। শেষ প্রশ্ন আপনার কাছে, এই নতুন ভ্যাট আইন কার্যকর করবার ক্ষেত্রে সরকারের জন্য সামনে চ্যালেঞ্জটা কি? হ্যাঁ, সরকারের জন্য সামনে চ্যালেঞ্জ হচ্ছে, আমি মনে করি যে এনবিআরের যে বক্তব্য আমার কাছে মনে হয়েছে মাঠ পর্যায়ে এবং ব্যবসায়ীদের ইন্ডিভিজুয়াল ডেস্ক লেভেলে প্রস্তুতিটা এইভাবে হয়নি। হয়েছেই উপরে হচ্ছে, বুদ্ধিজীবী লেভেলে বিভিন্ন মিডিয়াতে হচ্ছে, কিন্তু ব্যবসায়ীরা তৈরি না। ভ্যাটের ফিল্ড লেভেল যারা এটাকে এই কাগজগুলো, মেসেজগুলো, প্রসেসটা নিয়ে যাবে ট্যাক্সপেয়ারের কাছে, তাদের জায়গাগুলো এইভাবে প্রিপেয়ার না। তো আমাদের দেশে যেটা অলওয়েজ হয়ে আসছে, যে একটা কিছু শুরু করে দিলে সেটা এগিয়ে যেতে থাকে। শুরু করার দরকার ছিল, খুবই দরকার ছিল, শুরু হয়েছে। এখন আমাদেরকে কষ্ট করে হলেও নানান রকমের ট্রায়াল অ্যান্ড এরর এবং কিছুটা তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। এটা আরেকটা আমি বলবো যে নতুন আইন বাস্তবায়নটা একটা সরকারের জন্য চ্যালেঞ্জ, এবং টার্গেট অ্যাচিভ করাটাও চ্যালেঞ্জ। কারণ হলো যে এখানে কিন্তু যেহেতু গভর্নমেন্ট অনেক ছাড় দিয়ে এটা করছে, এবং আবার ব্যবসায়ীরা এখনো কিছু অ্যাগ্রিভড আছেন, ফলে এনবিআর খুব টাফ হতে পারবে না। টাফ না হলে রেভিনিউ আদায় হয় না। আবার মোটিভেট পুরোপুরি করা যায়নি, এখন পর্যন্ত করা যায়নি। সুতরাং গভর্নমেন্টের কাছে এটা একটা চ্যালেঞ্জ। আর একটা জিনিস আমি বলবো যে রাজস্ব আদায়ের ক্ষেত্রে আমাদের হয়তো আমরা গ্যাপ আছে, আমাদের ব্যর্থতা, সীমাবদ্ধতা আছে, কিন্তু এই টাকাটা যেখানে খরচ করা হচ্ছে সেখানে গ্যাপ অনেক বেশি। ধন্যবাদ জনাব কাফি, আজকে শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সাথে আমরা আবার কথা বলবো। অশেষ ধন্যবাদ এবং অসংখ্য দর্শক শ্রোতাকে। এই ছিল আজকের আমাদের খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।